জ্যামিতির এ টু জেড অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স জ্যামিতি থেকে যে প্রশ্ন আসে, যা বোঝা দরকার সবই আমরা এই কয়েকটি ভিডিওর মাধ্যমে আমরা শেষ করার চেষ্টা করব। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন মনোযোগ সহকারে, আশা করি এর বাইরে আপনার লাগবে না এবং আমি আপনাদের অতি সহজে ঠিক আছে বোঝানোর চেষ্টা করব, যা দেখলে আপনারা যে কোনো লেভেলের কেউ আপনারা জ্যামিতি অনেক সহজ লাগবে। আপনারা ক্লাসগুলো দেখেন মনোযোগ সহকারে, দেখবেন খুবই ভালো লাগবে। কারা দেখতে পারেন? একাডেমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরাও দেখতে পারেন। আবার চাকরি প্রত্যাশীদের জন্য তো সেটা হচ্ছে আপনাদের চাওয়া পাওয়ার ক্লাস। আশা করি আপনারা যদি দেখেন উপকৃত হবেন এবং এই কয়েকটি পর্বের শেষে আমরা যখন জ্যামিতিগুলো সবগুলো শেষ করব আলোচনা করে, তারপর আমরা প্র্যাকটিস করব। চাকরি প্রত্যাশীদের জন্য আলাদা একটা ক্লাসের মাধ্যমে আমরা প্র্যাকটিস করব। তো প্রথম দিকে আমরা জ্যামিতির যা লাগে খুঁটিনাটি সবগুলো আপনারা পাবেন ধারাবাহিকভাবে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন এবং শিকিলিকি চ্যানেলের এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। দেখুন, আমরা প্রথমেই অ্যাডলাইন করছি জ্যামিতি, অর্থাৎ জ্যামিতি থেকে আমরা জ্যামিতির এ টু জেড আমরা পড়ব। তো প্রথম দেখেন এখানে জ্যামিতি লিখছি। জ্যামিতির ইংরেজি শব্দ হচ্ছে জিওমেট্রি। জ্যামিতির ইংরেজি শব্দ হচ্ছে কি? জিওমেট্রি। যা অর্থ ভূমি, সবাই জানেন। তারপর আমরা আলোচনা করতেছি সবার স্বার্থে। ঠিক আছে, আপনারা ধৈর্য সহকারে সবগুলো দেখবেন কিচ্ছু আপনাদের এক্সট্রা পড়তে হবে না। এখান থেকে আপনারা নোট করে নেবেন, দেখবেন আপনারা সব পারতেছেন। আমি সবগুলোরই খুঁটিনাটি তোলার চেষ্টা করছি। জ্যামিতি ইংরেজি শব্দ হচ্ছে জিওমেট্রি। যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। মিতি অর্থ কি? পরিমাপ। অর্থাৎ জ্যামিতি অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। জ্যামিতি শব্দটির অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। এই জ্যামিতির জনক অনেক সময় আসতে পারে প্রশ্নে, জ্যামিতির জনক। তাছাড়া আমরা জেনে রাখাও দরকার, না আসলেও। জ্যামিতির জনক হচ্ছে প্রাচীন গ্রিক গণিতবিদ। প্রাচীন গ্রিক গণিতবিদ কেন? ইউক্লিড। ইউক্লিড হচ্ছে জ্যামিতির জনক। ইউক্লিড কি? জ্যামিতির জনক। দেখুন, তাহলে আমরা জ্যামিতি শিখলাম। যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। দেখেন বিন্দু, প্রথমে আমরা করছি বিন্দু, যার কোনো মাত্রা নেই, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, মানে কোনো কিছু নেই। শুধু তাহলে কী আছে? অবস্থান আছে, মানে কিছু তো একটা আছে। এই যে অবস্থান, বিন্দু। ঠিক আছে, দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে বিন্দু। বুঝছেন? এটার শুধু কি অবস্থান আছে, মানে কিছুটা আছে, আমরা দেখতেছি। দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, কিছু মাপতে পারবেন না, ঠিক না? এটা হচ্ছে বিন্দু, অর্থাৎ যার কোনো মাত্রা নেই। মাত্রা নেই মানে কি? দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধু কি আছে? অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এখন দেখেন লিখছি, দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। এই পড়াগুলো আছে না, আপনারা বুঝে বুঝে একবারে তুলি মুখস্থ করে নেবেন, মাথার মধ্যে থাকতে হবে। আপনারা যদি ভাবেন যে খাতার মধ্যে থাকলে খালি বুঝালেছে হয়ে যাবো, না। পড়াগুলো কিন্তু যেগুলা মাথার মধ্যে রাখা দরকার, এগুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, মুখস্থ করে নিলে আপনারা সহজ লাগবে। এবং মুখস্থটা অবশ্যই বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, না বুঝে কোনো কিছু মুখস্থ করা যাবে না। কম পড়েন সমস্যা নাই, কিন্তু যা পড়বেন বুঝা পড়বেন এবং স্বীকার করে অবশ্যই লিখবেন। দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি মাত্র সরলরেখা আঁকা সম্ভব। দুটি বিন্দু, যেমন দেখেন এর একটা বিন্দু, এটা একটা বিন্দু, তাহলে সরলরেখা কয়টা আঁকা সম্ভব? অবশ্যই একটা, এর বেশি আঁকা সম্ভব না। যদি এইভাবে আঁকেন তাহলে এটা কী হইতেছে? বক্ররেখা হইতেছে। তার মানে সরলরেখা একটাই আঁকা সম্ভব দুইটা বিন্দুর মধ্য দিয়ে। দুটি সরলরেখা একটি বিন্দুতে পরস্পর ছেদ করতে পারে। কী বলছে? দুটি সরলরেখা পরস্পর একটা বিন্দুতে, যেমন দেখেন এটা একটা সরলরেখা, এটা একটা কি? সরলরেখা। আরেকটা যদি সরলরেখা এভাবে তির্যকভাবে টানি, তাহলে একটা বিন্দুতে ছেদ করতেছে। কী করতেছে? একটা বিন্দুতে ছেদ করতে পারতেছে, দুইটা বিন্দুতে কিন্তু পারবে না। বক্ররেখা পারবে, ঠিক আছে, একের অধিক বিন্দুতে ছেদ করতে পারবে, কিন্তু দুইটা সরলরেখা যখন পরস্পর তির্যকভাবে আড়াআড়িভাবে যাইব, তখন একটা বিন্দুতে ছেদ করব। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থিত তাদেরকে বলা হয় সমরেখা বিন্দু। যেসব বিন্দু একই সরলরেখায়, মানে এই যে একটা সরলরেখা টানলাম, এই যে বিন্দুগুলো মনে করেন কি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই যে বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত, বিন্দুগুলো কি একই সরলরেখায় অবস্থিত। তার মানে এই প্রত্যেকটা বিন্দুরই বলা হবো সমরেখ বিন্দু। কি বিন্দু? সমরেখ বিন্দু।
তারপর দেখেন আমরা আন্ডারলাইন করছি রেখা, আন্ডারলাইন কী করছি, রেখা নিয়ে। তো রেখার মধ্যে আমরা লিখছি বিন্দুর চলার পথকে রেখা বলে। কত দেখেন সহজভাবে, বিন্দুর চলার পথকে রেখা বলে। এই যে দেখুন এটা একটা বিন্দু, তো বিন্দু মনে করেন এদিকেও চলতে পারে এদিকেও চলতে পারে, ঠিক আছে না, তাহলে চলার পথকে কী বলে, রেখা বলে। রেখার কোনো কি নেই, প্রান্ত বিন্দু নেই, রেখার কি নেই, প্রান্ত মানে শেষ নাই, ঠিক আছে। এই যে চলতে থাকবে, এখানে আমরা তীর চিহ্ন দিছি, এদিকে যদি চলে এদিকে অসীম পর্যন্ত যেতে পারবে, এদিকে যদি চলে এদিকে অসীম পর্যন্ত যেতে পারবে, ঠিক আছে, যেদিকেই নেন, ঠিক আছে। অথবা কেউ কেউ আবার বলতে পারেন এভাবে আমি আঁকলে সমস্যা কি, না হ্যাঁ হবে, একভাবে আঁকলেই হবে রেখা। তাহলে রেখার কি নাই, কোনো প্রান্তবিন্দু মানে প্রান্ত মানে শেষ, শেষ নাই, ঠিক আছে, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। তারপর দেখেন লিখছি রশ্মির একটি প্রান্তবিন্দু, মানে রশ্মির দেখেন একদিকে প্রান্ত আছে আর একদিকে কি নাই, প্রান্ত নাই, ঠিক আছে, এইদিকে অসীম পর্যন্ত চলবে। যেমন ওই যে সূর্য থেকে খালি আসে, আমরা বলি সূর্যরশ্মি, সূর্য থেকে আসে কিন্তু সূর্যের মধ্যে যায় না কিন্তু, দেখছেন, তার মানে রশ্মি শুধু আসে একদিকে যায়, এই যে একদিকে যাইব, তার মানে একদিকে কি আছে, তোমার আপনার শেষ আছে আর দিকে শেষ নাই, এই কারণে বলছে কি প্রান্তবিন্দু একটা, এই যে প্রান্তবিন্দু একটা। তারপর দেখেন রেখাংশ, রেখাংশে দ্বারাই বুঝতেছেন, রেখাংশ মানে রেখার একটা অংশ, এই যে কানেক্টেড অংশ যদি আমরা খাইটটা নেই, আরেকটা অংশ, এই যে রেখাংশ, মনে করেন এটা থেকে আমরা খাইটটা এখানে আনলাম, তার মানে রেখার একটা অংশ যেটাকে বলা হয়েছে রেখাংশ। তার মানে রেখাংশ যেহেতু আনছি, তার মানে একটা অংশ আনছে, তার মানে এদিকেও শেষ আছে এদিকেও শেষ আছে, তার মানে প্রান্তবিন্দু দুইটা আছে, প্রান্তবিন্দু কয়টা আছে, দুইটা আছে। তারপর দেখেন আমরা আন্ডারলাইন করেছি সরল রেখা, কি রেখা, সরল, সরল রেখা, কি আন্ডারলাইন করছি, সরল রেখা। সরল রেখা দেখেন বিন্দুর চলার পথে যদি দিকের পরিবর্তন না হয়, বিন্দুর চলার পথে যদি কি হয়, দিকের পরিবর্তন না হয়, বিন্দুর চলার পথে যদি দিকের পরিবর্তন না হয় তবে তাকে সরল রেখা বলে। বিন্দুর চলার পথে যদি দিকের পরিবর্তন না হয় তবে তাকে সরল রেখা বলে। যেমন দেখেন সরল কি, চলার পথে যদি এদিকে চলতে থাকে তাহলে দিকের পরিবর্তন হচ্ছে না, আঁকা বাঁকাও গেছে না, কিন্তু এটার মধ্যে দেখেন দিকের পরিবর্তন, একবার উপরের দিকে গেছে একবার নিচের দিকে, দেখছেন, তার মানে এইটার দিকের পরিবর্তন হয়েছে, তার মানে এটারে সরল রেখা বলা যেত না। তাহলে এটা হচ্ছে কি দিকের পরিবর্তন হয়, এদিকে গেলে এদিকেই খালি যাইতেই থাকবো যাইতেই থাকবো, এদিকে গেলে এদিকে যাইতে থাকবো যাইতে থাকবো, মানে দিকের পর উঁচু নিচু হইতো না, আঁকা বাঁকা হইতো না, এটাকে বলা হয় সরল রেখা। বিন্দুর চলার পথে যদি দিকের পরিবর্তন না হয় তবে তাকে কি বলে, সরল রেখা বলে। তারপর দেখেন আমরা কি অ্যাডলাইন করছি বক্ররেখা, বিন্দুর চলার পথে যদি দিকের পরিবর্তন হয় তবে তাকে কি বলে, বক্ররেখা বলে। এই যে দিকের পরিবর্তন প্রতিনিয়ত হইতেছে, যদি মনে করেন এখান থেকে আমরা চলাটা শুরু করলাম, এই যে নিচের দিকে আইছি, তারপর দেখেন আবার এদিকে উঁচুর দিকে উপরের দিকে, তার মানে প্রতিনিয়ত এদিকেও যদি যান, তার মানে প্রতিনিয়ত কি দিকের পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হয় বক্ররেখা। তারপর দেখেন আমরা অ্যাডলাইন করছি কি সমান্তরাল রেখা, কি সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা কি, দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাকে সমান্তরাল রেখা বলে। কি বলছি, দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাকে কি বলে, সমান্তরাল রেখা বলে, তবে তাকে কি বলে, সমান্তরাল রেখা বলে। কি বলছে, দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সমান দূরত্ব, এই যে দেখেন দুইটা রেখা পরস্পরের কি সমান দূরত্ব বজায় রেখে চলতেছে, এদিকে হইলে এদিকে চলতেছে রেল লাইনের মতন, ঠিক আছে, কখনো দেখবেন একটা আরেকটার সাথে কি মিশবে না, ঠিক আছে, মিশলে সরল রেখা সমান্তরাল রেখা থাকবে না, ঠিক আছে, একবারে অসীম পর্যন্ত যাইব যত মন চায়, ঠিক আছে, গেলেও তারা পরস্পরে কি স্পর্শ বা ছেদ করার সম্ভাবনা নাই, ঠিক আছে, তাইলে তখন রেখা দুটিকে সমান্তরাল রেখা বলা হয়। দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে, এই যে দেখেন এখানেও যদি দূরত্ব মাপেন, লম্ব দূরত্ব এখানেও মাপেন, যেখানে মাপেন দেখবেন সর্বদা দূরত্বটা সমান হবে, এটাই বলছে সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাকে সমান্তরাল রেখা বলে। দুইটি সমান্তরাল রেখার কোনো সাধারণ ছেদবিন্দু নেই, কি নেই, ওই যে চলার পথে একটা স্পর্শ করতো না, তার মানে ছেদবিন্দু কেন থাকবো, ঠিক আছে না, দুইটি সমান্তরাল সরল রেখার কি কোনো সাধারণ ছেদবিন্দু নেই। সমান্তরাল রেখা বোঝাতে আমরা সমান্তরাল চিহ্ন বা প্যারালাল বলাই, সমান্তরাল আমরা বলবেন, ঠিক আছে, বা অনেকে ইংলিশে প্যারালালও বলতে পারেন। সমান্তরাল বোঝাতে সমান্তরাল কি চিহ্ন ব্যবহার করা হয়, কি চিহ্ন, সমান্তরাল চিহ্ন, এইভাবে খাড়া দুইটা দাগ সোজা। যেমন এখানে দেখেন এবিউসিডি, এবিউসিডি কি এবিউসিডি রেখাদ্বয় সমান্তরাল হলে, যদি আমরা এবিউসিডি কি রেখাদ্বয় যদি কি হয় সমান্তরাল হয়,
এ বি ও সিডি আমরা ধরলাম, মনে হলাম এটা এ বি আর এটা সিডি, এরা যদি সমান্তরাল হয় তবে আমরা লিখতে পারি কি এ বি সমান্তরাল, ওই যে সমান্তরাল চিহ্নটা বোঝানোর জন্য এ বি সমান্তরাল কি সিডি, বুঝছেন? দুইটা রেখা বা রেখাংশ বলতে পারেন, এরা যদি সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারি কি এ বি সমান্তরাল, সমান্তরাল চিহ্ন দিয়া, তাইলে আমরা এটা দ্বারাই বুঝবো যে এ বি আর সিডি কি সমান্তরাল। বুঝতে পারছেন? তারপর দেখেন আমরা অ্যাডলাইন করছি কোণ। দেখেন কোণ দুটি রেখা বা রশ্মি বা রেখাংশ যাই বলেন যে কোনো একটা দিয়ে সংজ্ঞায়ন করতে পারবেন বা তিনোটা বা দিয়েও লিখতে পারবেন, বোঝার সাথে আমরা তিনোটাই লিখছি। দুটি রেখা বা রশ্মি বা রেখাংশ একটি সাধারণ বিন্দুতে মিলিত হলে, কি বলছে? দুটি রেখা বা রশ্মি বা রেখাংশ একটি সাধারণ বিন্দুতে মিলিত হলে, একটি সাধারণ বিন্দুতে মিলিত হলে তাদের মিলন বিন্দুতে যে আকৃতি তৈরি হয়, তাদের মিলন বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। দেখেন এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, এই যে তাদের একটা বিন্দুতে মিলিত হয়েছে, মিলন বিন্দুতে একটা আকৃতি তৈরি হয়েছে, এই আকৃতিটার বলা হয়েছে কোণ। এটাও কোণ, এই যে দুইটা রশ্মি একটা কি বিন্দুতে মিলিত হয়েছে, তার মিলন বিন্দুতে আকৃতি তৈরি হয়েছে কোণ। এই যে রশ্মি বিপরীত দিকে গেছে কিন্তু এই বিন্দুতে আকৃতিটা তৈরি করছে, তার মানে কোণ, প্রতিটাই কোণ। চিত্রের বিভিন্ন ধরনের কোণ আমরা দেখিয়েছি, ঠিক আছে? তাহলে দুইটা রেখা অথবা রশ্মি অথবা কি রেখাংশ একটি সাধারণ বিন্দুতে মিলিত হলে তাদের মিলন বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। তারপর দেখেন এখানে বিভিন্ন ধরনের কোণ, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ আমরা ধারাবাহিকভাবে সবগুলা পড়ব। আপনারা বুঝে বুঝে নোট করে নেবেন, ঠিক আছে? লিখতে হবে, খালি ভিডিও দেখলে হবে না, দেখলে দেখবেন বুঝতেছেন ঠিকই, কিন্তু বেশি দিন কি পড়াটা মনে থাকবে না। স্থায়ী করার জন্য আপনাদেরকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? আপনারা শিখবেন, নোট করবেন এবং লিখবেন। সূক্ষ্মকোণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। এই যে দেখেন 90 ডিগ্রি থেকে কম, আপনারা যদি সাদা দিয়ে মাপেন তাহলে দেখবেন এটা 90 ডিগ্রি থেকে কম আছে। তারপর দেখেন সমকোণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রির সমান, মানে 90 ডিগ্রি, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ বলে। এই যে দেখেন সমকোণ, চিত্র হচ্ছে কি সমকোণ। তারপর দেখেন স্থূলকোণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি এবং 180 ডিগ্রি অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে। মানে স্থূলকোণের পরিমাণটা হচ্ছে কি 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 থেকে কম। 180 হইলে কিন্তু হইতো না, 180 হইলে আবার সরল যাবো গা, আর 90 হইলে সমকোণ আইব। তার মানে 90 থেকে একটু হইলে বেশি, আবার 180 থেকে একটু হইলেও কম, মানে 90 থেকে 180। যে কোণের পরিমাণ 90 অপেক্ষা বেশি, 90 ডিগ্রি অপেক্ষা বেশি এবং 180 ডিগ্রি অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে। এই যে চিত্রের মধ্যে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তারপর দেখেন সরল কোণ, তারপর কি সরল কোণ কি লিখছি? যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। যে কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি তাকে সরল কোণ। সাদা দিয়ে মাপলে দেখবেন 0 থেকে শুরু হয়েছে 180, এখানে ঠিক আছে 180 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে সরল কোণ। এক সরল কোণ সমান হচ্ছে আমরা পারি কি 180 ডিগ্রি, তাহলে যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। তারপর দেখেন প্রবৃদ্ধ কোণ, 180 থেকে বেশি, যে কোণের পরিমাণ 180 থেকে বেশি, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে। অর্থাৎ 2 সমকোণ থেকে বেশি, 4 সমকোণ থেকে কম, ঠিক আছে? এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। যে কোণের পরিমাণ 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে। এই যে দেখেন চিত্রের মধ্যে দেখাই দিচ্ছি প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে? এই যে এতটুকু হইলে 180 থাকলো না, তার মানে 180 থেকে বেশি আনছি। আবার এই পর্যন্ত ঘুরে যদি এই পর্যন্ত এই তো তার মানে 360 ডিগ্রি হইল না, তার মানে এখান থেকে কম আছে, তার মানে কোণটা হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে? তারপর দেখেন বিপ্রতীপ কোণ, তারপর আমরা অ্যাডলাইন করছি কি বিপ্রতীপ কোণ। দেখেন বিপ্রতীপ কোণটা আমরা লিখছি দুটি সরল রেখা, কি বলছে? দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে, এই যে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, পরস্পরকে ছেদ করছে এই বিন্দুতে, তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে 4টি কোণ উৎপন্ন হয়। যে 4টি কোণ উৎপন্ন হয়, যে দেখেন এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ উৎপন্ন করছে, ঠিক না? যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের
কি একের অপরের বিপরীত কি বিপরীতে থাকা একের অপরের, যেমন এই যে লাল দিয়ে আমি চিহ্ন দিয়ে বোঝার জন্য দেখার জন্য বোঝাই দিচ্ছি, ঠিক আছে। এই এদিকের বিপরীতে এই কোনটা আছে, আবার এখানে কি এদিকের বিপরীতে কোনটা আছে, এটা মানে বলছে একের বিপরীতে থাকা কোণ দ্বয়কে, তার মানে এই কোণটার বিপরীতে, আবার এই কোণের বিপরীতে কোনটা, তাহলে একের বিপরীতে থাকা কোণ দ্বয়কে একটিকে অপরটি বিপরীত কোণ বলে, মানে এই কোণটার বিপরীত কোণ, অথবা এই কোণটার বিপরীত কোণ, অথবা এই কোণটার বিপরীত কোণ, বুঝতে পারছেন। তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একের অপরের বিপরীতে থাকা কোণদ্বয়কে একটিকে অপরটির বিপরীত কোণ বলে। বিপরীত কোণদ্বয়ের পরিমাণ সমান। এই যে দেখেন, এটা যদি কত কোনো ভাবে আপনার মাপতে পারেন যে কত বা দেওয়া থাকে, মনে করেন 60 ডিগ্রি, তাইলে এটাও 60 ডিগ্রি হবে, মানে বিষয়টা এরকম। এটা যদি 90 ডিগ্রি হয় এটা 90 ডিগ্রি, এটা যদি 120 হয় এটা 120, বিষয়টা হচ্ছে এরকম। মানে বিপরীত কোণদ্বয়ের পরিমাণ সমান, মানে যে কোণদ্বয় বিপরীত তারা পরস্পর সমান হবে। আবার 60টা কোণ যদি আমরা কী করি যোগ করি, তার মানে কিন্তু 360ই হবে, ঠিক আছে। বিপরীত কোণের কোণদ্বয়ের পরিমাণ অবশ্যই সমান হবে। তারপর দেখেন আমরা অ্যাডলাইন করছি সন্নিহিত কোণ। কী করছি? সন্নিহিত কোণ। দেখেন সন্নিহিত কোণটা যদি দুটি কোণের একটি সাধারণ বিন্দু থাকে, কি দেখে দুইটা কোণ আর কোণের যদি একটা কি থাকে সাধারণ বিন্দু থাকে, এবং একটি সাধারণ বাহু থাকে, কি থাকে একটি সাধারণ বাহু। যেমন দেখেন চিত্রের মধ্যে দেখাইছি, এই যে এটা একটা কোণ, ঠিক আছে, এইটা আবার একটা কোণ, মানে এই দুইটা বাহু একটা কোণ উৎপন্ন করছে, আবার এই বাহুটা একটা কোণ উৎপন্ন, তার মানে এই বাহুটা এই কোণের মধ্যে আছে, এই কোণটার মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে আমরা বলতে পারি সাধারণ বাহু। আর এই বিন্দুটা হচ্ছে দুটা কোণের একটা সাধারণ বিন্দু, তার মানে এটা সাধারণ বিন্দু। বলছে দুটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু থাকলে, দুটি কোণের সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে, এই যে সাধারণ বাহু, এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে, এই যে সাধারণ বাহুটার একটা এই পাশে আর একটা এই পাশে, তার মানে বিপরীত পাশে, একই পাশে থাকলে হবে না, বিপরীত পাশে আছে, একটা এই পাশে আর একটা এই পাশে, তার মানে বিপরীত পাশে। কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে তাকে অবস্থিত হয়, তবে তাদেরকে সন্নিহিত কোণ বলে। তার মানে এটা আর এটা কি পরস্পর সন্নিহিত কোণ। কি বলছে? যদি দুটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে, এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয়, তবে তাদেরকে সন্নিহিত কোণ বলে। কোণ দুটি যে কোনো মাপের হইতে পারে, মানে যে কোনো মাপের হইতে পারে কি কোণ দুইটার যোগফল 90 ডিগ্রি হইতে পারে, কোণ দুইটার পরিমাণ 180 ডিগ্রি হইতে পারে, কোণ দুইটার পরিমাণ 60 ডিগ্রি হইতে পারে, কোণ দুইটার পরিমাণ 120 ডিগ্রি, মানে যে কোনো মাপের হইতে পারে, কথা বুঝছেন। শুধু শর্ত খালি একটা সাধারণ বিন্দু থাকবো কোণ দুইটার, এবং একটা সাধারণ বাহু থাকবো, এবং কোণ দুইটার সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত থাকবো। এই তিনটা শর্ত মানলেই কি গেল সন্নিহিত কোণ হয়ে গেল। তারপর দেখেন আমরা আন্ডারলাইন করছি পূরক কোণ। আন্ডারলাইন করছি কি পূরক কোণ। কি আন্ডারলাইন করছি পূরক কোণ। দেখেন দুটি কোণের সমষ্টি, মানে দুইটা কোণ যোগ করবেন, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তবে একটিকে অপরটির পূরক কোণ বলে। কি বলছে? দুইটা কোণের সমষ্টি যদি কি হয় 90 ডিগ্রি হয়, তবে একটিকে অপরটির কি বলে পূরক কোণ বলে। যেমন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এই দেখেন যোগ যদি করি তাহলে যোগফল কত হয় 90 ডিগ্রি হয়। তার মানে আমরা বলতে পারি 60 ডিগ্রি 30 ডিগ্রির পূরক কোণ, অথবা 50 আর 40 যদি যোগ করে দেখবেন 90 ডিগ্রি, তার মানে 50 ডিগ্রির বলা হবে 40 ডিগ্রির পূরক কোণ, অথবা 40 ডিগ্রির বলা হবে 50 ডিগ্রির পূরক কোণ। মানে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হইলে একটা অপরটার কি বলা হয় পূরক কোণ বলা হয়। তারপর দেখেন সম্পূরক কোণ। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, দুটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। দুটি কোণের সমষ্টি কত 180, এখানে কোণ দুটা যদি যোগ করে 180 পান, তার মানে যত মনে করেন একটা 60 আর একটা কত 120, তার মানে যোগ করলে 180 হয়। তার মানে 60 ডিগ্রির আপনার সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি। এখন দেখেন এই যে আমরা 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বাইর করছি, 180 মাইনাস 60, তার মানে 120, এইভাবে আমরা বাইর করি। অথবা 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 10 ডিগ্রি হইব, ওই যে 180 দিকে আপনি যদি 170 বিগ দেন, তার মানে বেড়ে কত 110। এখন দেখেন একটা আমাদের যাতে কনফিউশনে না পড়ি, পূরক কোণের সমষ্টি, পূরক কোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি নাকি সম্পূরক কোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি, এই যাতে কনফিউশনটা যেন না পড়ি। পূরক বানানটা দেখেন, পূরক বানানটা ছোটো, ঠিক আছে, কম, আর সম্পূরক বানানটা বেশি বড় একটু, ওই যে শটা
সম একটু বেশি আছে, তার মানে পূরক বানানটা যেহেতু ছোটো, তার মানে ছোটো রয়েছে 90, আর সম্পূরক বানানটা যেহেতু একটু বড়, তার মানে 180, যেন কনফিউশনও না ফারান করে আর কি। এই হলো সম্পূরক কোণ আর পূরক কোণ। এরপর দেখেন আমরা অ্যাডলাইন করছি অন্তস্থ কোণ। কি অ্যাডলাইন করছি? অন্তস্থ কোণ। যে কোনো ত্রিভুজ, কি বলছে, যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ বা বহুভুজের অভ্যন্তরে যে কোণ উৎপন্ন হয় তাকে অন্তস্থ কোণ বলে। যেমন দেখেন ত্রিভুজের 3টা বাহু, এই যে 2টা বাহু পরস্পর এখানে কোণ উৎপন্ন করছে, কোণ উৎপন্ন করছে, এখানে কোণ উৎপন্ন করছে, তার মানে ভিতরের দিকে যে কোণ উৎপন্ন করে সেগুলোর বলা হয় অন্তস্থ কোণ। চতুর্ভুজের বেলায় এই যে অন্তস্থ কোণ, এই যে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ। বহুভুজের বেলায় এই যে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, মানে ভিতরের দিকে কোণ, মানে যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ বা বহুভুজের অভ্যন্তরে, মানে অভ্যন্তরে বলতে ভিতরের দিকে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলে? অন্তস্থ কোণ বলে। তারপর দেখেন আমরা অ্যাডলাইন করছি বিপরীত কোণ। কি অ্যাডলাইন করছি? বিপরীত কোণ। ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত কোণ হয়, আবার চতুর্ভুজের কি ক্ষেত্রে বিপরীত কোণ। ত্রিভুজের ক্ষেত্রে কি বিপরীত কোণটা আসলে কি বলছে? যে কোনো ত্রিভুজের কোনো একটি কোণের বাহু দুটির সাথে তৃতীয় বাহুটি যে কোণ উৎপন্ন করে কি সেটি ত্রিভুজের বিপরীত, সেটি হচ্ছে কি বিপরীত। কি বলছে একটু ভালো করে বুঝেন। বলছে যে কোনো ত্রিভুজের মানে সমকোণী হতে পারে, সূক্ষ্মকোণী অথবা সমবাহু, সমদ্বিবাহু, এটাই বলছে যে কোনো ত্রিভুজের কোনো একটা কোণ আমরা ধরলাম, মনে করেন এই যে 1 নম্বর কোণটা, কোনো একটা কোণের বাহুদ্বয়, এই যে এই 1 নম্বর কোণটার বাহুদ্বয় হচ্ছে এটা আর এটা আমরা ধরলাম, বাহু দুটির সাথে তৃতীয় বাহুটি, যার মানে এই 2টা বাহু আমরা ধরলাম, তার মানে তৃতীয় বাহু হচ্ছে তৃতীয় বাহু হচ্ছে কি এটা। এই তৃতীয় বাহুর সাথে বাহুটি যে কোণ উৎপন্ন করে, কি বলছে যে কোনো কি একটি কোণের কোনো একটি কোণের বাহু দুটির সাথে, এই যে বাহু দুটির সাথে তৃতীয় বাহুটি যে কোণ উৎপন্ন, তার মানে তৃতীয় বাহুটা কোণ উৎপন্ন করছে 2 নম্বর কোণটা আর 3 নম্বর কোণটা। ঠিক আছে, বোঝার জন্য আমরা মার্ক করে দিছি যে 2 নম্বর কোণটা এবং 3 নম্বর কোণটা উৎপন্ন করছে। তার মানে এই কোণগুলোর বলা হয়েছে কি বিপরীত কোণ। কি বলছে? যে কোনো ত্রিভুজের কোনো একটি কোণের বাহু দুটির সাথে আমরা ধরলাম এটা কোণ, তাহলে এই 2টা বাহুর সাথে তৃতীয় যে বাহুটা যে কোণ উৎপন্ন করছে সেটার বলা হয়েছে কি বিপরীত কোণ। চতুর্ভুজের ক্ষেত্রে কি কোনো চতুর্ভুজের বিপরীত দিকের কোণদ্বয়কে কি বিপরীত কোণ বলে। চতুর্ভুজের বেলা আমরা সহজ দেখবেন বিপরীত দিকে থাকবো, কিন্তু ত্রিভুজের বেলায় কি অনেক সময় কনফিউশন করতে পারেন যে আসলে বিপরীত কোণ কি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বিপরীত কোণ, তারপর দেখেন অন্তস্থ কোণও দেখলাম উপরে। এখন দেখেন হচ্ছে বহিস্থ কোণ। এখন দেখবেন কি বহিস্থ কোণটা কি? কোনো ত্রিভুজের, চতুর্ভুজের বা বহুভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে, মানে ত্রিভুজের ক্ষেত্রে আমরা বহিস্থ কোণ বানাতে পারি, একসাথে সংজ্ঞায়নটা করছি। ত্রিভুজের ক্ষেত্রে আমরা বহিস্থ কোণ, চতুর্ভুজের বেলাও আমরা পারি, বহুভুজের বেলাও পারি। ঠিক আছে, কোনো ত্রিভুজের, চতুর্ভুজের বা বহুভুজের যে কোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে এই বর্ধিত অংশ, মনে করেন এই যে ত্রিভুজের এই বাহুটারে আমরা বর্ধিত করলাম, এই বর্ধিত অংশ কি বাইরের দিকে যে কোণ উৎপন্ন করে, এই বর্ধিত অংশটা মানে সংলগ্ন অপর যে বাহুটা আছে ত্রিভুজে থাকবে, এই বাহুটার সাথে যে কোণ উৎপন্ন করবো তাকে বহিস্থ কোণ বলে, মানে ত্রিভুজের বহিস্থ কোণ। চতুর্ভুজের বেলায় চতুর্ভুজের বাহুটার বর্ধিত করলে তার সংলগ্ন এই বাহুটার সাথে বাইরের দিকে যে কোণ উৎপন্ন করছে সেটা চতুর্ভুজের কি বহিস্থ কোণ বলে। বহুভুজের বেলায় মনে করেন এই বাহুটারে বর্ধিত করলাম, সংলগ্ন এই বাহুটার সাথে যে কোণ উৎপন্ন করতেছে তারে বহুভুজের বহিস্থ কোণ বলে। মানে যে কোনো, শুধু যে এই বাহুটা বর্ধিত করতে হবে তা না, কিন্তু আমরা যদি এই বাহুটারে বর্ধিত করি, ঠিক আছে, তার মানে কিন্তু এখানে কি বহিস্থ কোণ উৎপন্ন হবো, বুঝছেন? যদি আমরা মনে করেন চতুর্ভুজে এই বাহুটারে বর্ধিত করি, তার মানে এখানে বহিস্থ কোণটা উৎপন্ন হবো, এদিকে না কিন্তু। যেমন দেখেন এই বাহুটারে বর্ধিত করছি, এদিকে বহিস্থ কোণ উৎপন্ন, আপনি কইবেন কি তাহলে এদিকে নি, তার মানে এদিকে করলে তো এই বাহুটার সাথেই করতেছে, ঠিক না? করতে হবে তার সংলগ্ন অপর যে বাহুটা, একটা বাহুটা বর্ধিত করবেন আর তার সংলগ্ন অপর যে বাহুটা থাকে এই বাহুটার সাথে বাইরের দিকে যে কোণ উৎপন্ন করে সেটারে বলা হয়েছে বহিস্থ কোণ। ত্রিভুজের বলা সেম, ঠিক আছে, এদিকেরটা না কিন্তু। এদিকে যদি বহিস্থ কোণ বানাতে চান তার মানে কী করতে হবে, এই বাহুটার বর্ধিত করতে হবে, কী করতে হবে, এই বাহুটার বর্ধিত করতে হবে। বর্ধিত করলে এই বর্ধিত অংশ এই সংলগ্ন, তাহলে এটা হয়, তার মানে এটা হবে বহিস্থ কোণ। কথা বুঝছেন? বহিস্থ কোণ।
তারপর দেখেন আরেকটা বিষয় হচ্ছে বহিস্থ কোণগুলোরও আমরা সমষ্টি করতে পারবেন। তাহলে বহিস্থ কোণ কয়টা পাইতে পারেন? ত্রিভুজের বেলা দেখেন এই বাহুটারে যদি কিন্তু বর্ধিত করতে হবে যে কোনো কি একদিকে বাহুটারে কি দুই দিকে যদি বর্ধিত করেন তাহলে কিন্তু বহিস্থ কোণ পাইবেন আসলে, কিন্তু কি ওই যে অরিজিনাল যে বহিস্থ কোণটা, মানে আমি যেটা বোঝাতে চাইতেছি বিষয়টা হচ্ছে যে কোনো একদিকে, যেমন এই বাহুটার এদিকে বর্ধিত করছেন, এদিকে আবার এদিকে বর্ধিত করে বহিস্থ কোণ আনবেন না। যদি এদিকে মানে আনলেও হইব বহিস্থ কোণ, তার মানে এদিকে কি বর্ধিত করে বহিস্থ কোণ করতে পারবেন না। কথা বলছেন, এদিকে বর্ধিত করছেন, এদিকে আর বর্ধিত করা যাবে না। বর্ধিত করে সেটা এদিকে বহিস্থ কোণ বানানো যাবে না। মানে একটা বাহুরে একদিকে বর্ধিত করবেন, যে কোনো একদিকে। আমি এদিকে বর্ধিত করছি, এদিকে বানাবেন। অথবা যদি এদিকে বর্ধিত করতে চান না, তাহলে আপনি এদিকে বর্ধিত করবেন। ঠিক আছে, একই বিষয় আসবে সংজ্ঞা। ঠিক আছে, এদিকে বর্ধিত করলাম, তার মানে তার সংলগ্ন যে বাহুটা এটা, তার মানে এটা কি বহিস্থ কোণ হইব। অথবা এই বাহুটারে আমরা যদি এদিকে বর্ধিত করি, তার মানে এদিকে বহিস্থ কোণ উৎপন্ন হবো। অথবা এদিকে বর্ধিত না করে যদি এদিকে বর্ধিত করতাম, তাহলে এই বহিস্থ কোণ হলো না এখানে। বুঝছেন, মানে একটা বাহুরে যে কোনো একদিকে বর্ধিত করবেন। ত্রিভুজের বেলাও সেম, চতুর্ভুজের বেলা সেম, আবার কি বহুভুজের বেলাও সেম। তারপর দেখেন কি অন্তর্ভুক্ত কোণ কি বলছি, আমরা অ্যাডলাইন করছি হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ কি, দুটি বাহুর মিলিত হওয়ার স্থানকে, ওই বাহুদের অন্তর্ভুক্ত কোণ বলে। দুটি বাহুর মিলিত হওয়ার স্থানকে, যেমন দেখেন এই যে ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা, ঠিক আছে, এই বাহুটা একটা বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। কি বলছে, দুটি বাহুর মিলিত হওয়ার স্থানকে ওই বাহুদের অন্তর্ভুক্ত কোণ বলে। এই যে এই বাহুদের অন্তর্ভুক্ত কোণ বলে, অন্তর্ভুক্ত কি কোণ। তারপর দেখেন অনুরূপ কোণ, কি লিখছি, অনুরূপ কোণ একান্ত কোণ। আসলে অনুরূপ কোণ একান্ত কোণ পাইতে গেলে আমরা শর্ত হচ্ছে একজোড়া সমান্তরাল কি সরলরেখাকে অপর আরেকটা সরলরেখা তির্যকভাবে ছেদ করতে হইব। তির্যকভাবে কি ছেদ করলে আমরা অনুরূপ কোণ পাবো, একান্তর কোণ পাবো। আমরা দেখেন প্রথম অনুরূপ কোণটা আমরা দেখে নিই। প্রথম আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। দুটি সমান্তরাল সরলরেখাকে, বক্ররেখা কিন্তু না, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর আরেকটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে, এই যে দেখেন দুইটি সমান্তরাল সরলরেখা, এই যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এই কি সমান্তরাল, এরা দুইটা কি দুইটি সমান্তরাল সরলরেখাকে, এরা সরলরেখাটা কী করছে, আরেকটা রেখা তির্যকভাবে ছেদ করছে। এটা আরও দিতে পারেন, সোজা দিতে পারেন, এই দিকেও দিতে পারেন। ঠিক আছে, একভাবে দিলে হইব, কিন্তু আমি বোঝার সাথে একভাবে দিছি। তাহলে কি বলছে, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর আরেকটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে এই কি ছেদক রেখার একই পাশের সমান্তরাল রেখা দ্বয়ের একই দিকের যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। মানে মনে রাখবেন কি, এখানে দেখেন টেকনিক আমরা চিনার উপায়টা দিছি। অনুরূপ কোণ মানে একই পাশ একই দিক, মানে একই পাশ হইব একই দিক হইব। একই পাশ বলতে আপনারা ডান পাশ বাম পাশ বুঝবেন, আর দিক বলতে বুঝাইছি উপরের দিক নাইলে নিচের দিক। দেখেন অনুরূপ কোণ কি বলছি, অনুরূপ কোণ হচ্ছে এই যে এই সমান্তরাল রেখা একই পাশ, তার মানে এই যে যদি আপনার পাশ এই রেখাটা কল্পনা করেন, এই রেখার কি এটা আপনার কি পাশ, বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। তার মানে এই যে আমরা কোণের কি করছি, আপনার মার্কিং করছি এক নাম্বার কোণটা, এক নাম্বার কোণের এই পাশ, এই যে এই রেখাটার এই পাশ আছে, বাম পাশে আছে, তার মানে অনুরূপ কোণটা এখানে গিয়ে কি একই পাশেই পাইবেন, তার মানে বাম পাশেই পাইবেন। মানে এটুইব না এটুইব, ওখানে আমরা দেখবো উপরে না নিচে, আবার একই দিক কইছে, তার মানে দিক বলতে আমরা কী বুঝেছিলাম, উপরের দিক নাইলে নিচের দিক। তার মানে এটা কি আছে, এই যে সমান্তরাল সরলরেখাটার উপরে আছে, তার মানে এখানেও এসে উপরে হইব, নিচে হইতো না, উপরে হইব। তার মানে বাম পাশ উপরে, তার মানে এই যে 5 নাম্বার যে আমরা মার্কিং করছি, 5 নাম্বার 1 নাম্বার এই যে কোণটার কি অনুরূপ কোণ হচ্ছে এই যে এই কোণটা। বুঝতে পারছেন, এই কোণটার কি অনুরূপ কোণ এই কোণটা। অথবা যদি আপনার কল্পনা করেন 3 নাম্বার কোণটা, তার মানে কি এটা বাম পাশে আছে, তার মানে এখানেও বাম পাশে হইব। কথা বুঝছেন, নিচে আছে ওই নিচে বসে, তার মানে 7 নাম্বারটা। কথা বুঝছেন, এই অংশটা মানে 3 নাম্বার কোণ যদি মার্কিং করেন 3 নাম্বার কোণ, তাহলে এটা হবে কি 7 নাম্বার কোণটা কি কোণ, অনুরূপ কোণ। বুঝছেন, এদিকে যদি করেন, যদি মনে করেন 2 নাম্বার কোণটা এই যে এটা, তার মানে এটা কোন পাশে আছে, ডান পাশ, তার মানে এদিকেও ডান পাশে আইবেন, উপরে আছে উপরে, তার মানে ডান পাশ উপরে। কথা বুঝছেন, তার মানে 2 নাম্বার কোণের কি অনুরূপ কোণ হবে 6 নাম্বার কোণটা। বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন একান্তর কোণ।
দুটি সমান্তরাল সরলরেখা অপর আরেকটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশের সমান্তরাল ছেদক রেখার বিপরীত পাশে, এটা হচ্ছে ছেদক রেখার বিপরীত পাশের এবং সমান্তরাল রেখাদের বিপরীত দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি একান্তর কোণ বলে। আমরা দেখেন সংজ্ঞা আসলে তেমন একটা আসে না, এটা বোঝার সাথে আমরা লিখছি। দেখেন এখানে এতটুকু ওই যে চেনার যে উপায়টা, এটা এতটুকু মনে রাখলে হবে। অনুরূপ কোণের বেলায় হচ্ছে একই পাশ একই দিক, একান্তর কোণের বেলায় বিপরীত পাশ বিপরীত দিক। বিপরীত পাশ বলতে কি বাম পাশ ডান পাশ, আমরা আগেই বলছি পাশ বলতে বাম পাশ ডান পাশ, আর দিক বলতে উপরের দিক নাহলে নিচের দিক। ঠিক আছে, উপরের দিক নিচের দিক। তাহলে বিপরীত পাশ বিপরীত দিক, তাহলে 1 নাম্বার কোণ, এখানে আমরা একান্তর কোণ বাই করবো। 1 নাম্বার কোণের কিন্তু কী ছিল, অনুরূপ কোণ ছিল হচ্ছে আপনার এই যে 5 নাম্বারটা। এখন আমরা অনুরূপ কোণ ছিল 5 নাম্বারটা। এখন আমরা একান্তর কোণ দেখব। একান্তর হচ্ছে বিপরীত পাশ, তার মানে এটা বাম পাশে আছে, তার মানে এই রেখাটার কি ডান পাশে যাইব, তার মানে ওই এদিকে আইব, ওই এখানে আইব নাহলে এখানে আইব। ঠিক আছে, তার মানে দেখি এখন আছে উপরে, এটা আইব নিচে, তার মানে একান্তর কোণটা 8 নাম্বারটা। দেখেন এটা কি আছে, বাম পাশে আছে, তার মানে এখানে এসে হইব ডান পাশে, এখানে আছে উপরে, এখানে এসে হইব নিচে, তার মানে 1 নাম্বারের একান্তর কোণ হচ্ছে 8 নাম্বারটা। কথা হচ্ছেন 1 নাম্বারের কোণ কি 8 নাম্বারটা। যদি 2 নাম্বার বিবেচনা করেন, তার মানে হচ্ছে ডান পাশে, তার মানে এদিকে আইব বাম পাশে, আছে উপরে ওব নিচে, তার মানে 2 নম্বরের কি একান্তর কোণ হচ্ছে 7 নাম্বার। যদি মনে করেন 3 নাম্বার একান্তর কোণ, তাহলে 3 নাম্বার একান্তর আছে কি বাম পাশে ওইব ডান পাশে, তার মানে ওই এটা নাহলে এটা, আছে নিচে ওইব উপরে, তার মানে এটা, তার মানে 6 নাম্বার। 3 নাম্বার একান্তর কোণ কি 6 নাম্বার। 3 নাম্বারের কি একান্তর কোণ 6 নাম্বার। বুঝতে পারছেন? এখন দেখেন একান্তর কোণ দ্বয়ের পরিমাণ পরস্পর সমান। একান্তর কোণ দ্বয়ের পরিমাণ সমান মানে এটা যদি কি হয়, কোনোভাবে মাপেন 120 হয়, তার মানেও এটাও কি আপনার 120 হইব। কথা বুঝছেন? একান্তর কোণ দ্বয়ের পরিমাণ সমান, আবার অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান, তার মানে একের অনুরূপ কোণ এটা, এই যে এই কোণটা সমান হইব। বুঝতে পারছেন? তার মানে দেখেন এখানে বিপ্রতীপ কোণ, ওই যে আমরা একটু আগে পড়ে আসলাম বিপ্রতীপ কোণ, তার মানে এই কোণটা তো বিপ্রতীপ কোণ ওই, ঠিক না? বিপরীত কোণ তো সমান, তার মানে বিষয়টা হচ্ছে এটার একান্তর কোণ যা, আবার এটার অনুরূপ কোণ কি অনুরূপ কোণ সেম হইব। একান্তর কোণ এটার কি একান্তর কোণ সেটা, আবার এটার অনুরূপ কোণ সেটা, এরা পরস্পর সমান হইব। অনুরূপ কি একান্তর কোণ দ্বয় সমান, অনুরূপ কোণ দ্বয় সমান। কথা বুঝছেন? আর একান্তর এবং অনুরূপ কোণ অবশ্যই কি শর্ত হচ্ছে সমান্তরাল দিব। কি দিব? একজোড়া সমান্তরাল সরল রেখে অপর আরেকটা রেখা তির্যকভাবে ছেদ করলে একমাত্র আপনারা অনুরূপ কোণ একান্তর কোণ। যদি কি সমান্তরাল সরল রেখা না হয়, তাহলে কিন্তু একান্তর কোণ আর অনুরূপ কোণ আপনারা পাইতেন না। কথা বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। তো আমরা এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এখানে এই ভিডিওটা শেষ দিচ্ছি। পরবর্তীতে আমরা ত্রিভুজ চতুর্ভুজ এই সম্পর্কিত ধাপে ধাপে আমরা বিভিন্ন পর্ব আকারে ভিডিও ক্লাসগুলো দেব, আপনারা দেখতে থাকেন। আশা করি উপকৃত হবেন এবং সর্বশেষে আমরা প্র্যাকটিস দেবো যে প্রশ্ন আকারে, যে প্রশ্ন কীভাবে সলভ করতে দিব, ঠিক আছে, অল্প সময়ে সহজে। ঠিক আছে, আশা করি বুঝতে পারবেন। তো ওই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে কি আগামী ভিডিওতে ত্রিভুজ নিয়ে। আমরা আগামী যে ভিডিওটা করব সেটা হচ্ছে ত্রিভুজ, এবং যদি মনে করেন যে কি সময়ের ভিতরে আমরা কমপ্লিট করতে পারি, তাহলে আমরা ত্রিভুজের সাথে চতুর্ভুজটা আমরা শেষ করে নেব। ঠিক আছে, আস্তে আস্তে আমরা এই মনে করেন 2টা 3টা বা 4টা বা 5টা ক্লাসের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব জ্যামিতি। আশা করি যদি দেখেন আপনারা পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য, শিকিলিকি চ্যানেলের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।